অবাধ্য হৃদস্পন্দন গল্পের ৪৫তম অংশ। লেখিকা সুফিয়া সাফা। ফুল উদ্যানের ঘরে পা রাখতেই দেখল ঘরটা শূন্য, তবে ওয়াশরুম থেকে ভেসে আসা পানির শব্দ জানান দিচ্ছে লোকটা ভেতরেই আছে। সে চাইল এই সুযোগে চায়ের কাপটা রেখেই দ্রুত সটকে পড়তে, কিন্তু ভাগ্য আজ তার সহায় ছিল না। কাপটা টেবিলের উপর নামিয়ে রেখে যেই না ঘুরল, অমনি উদ্যান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ফুল তাকে পাশ কাটিয়ে দরজার দিকে এগোতে চাইল, কিন্তু উদ্যান শক্ত প্রাচীর হয়ে তার গা আগলে দাঁড়ালো। কয়েকবার ডানে বামে সরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফুল খানিকটা বিরক্ত হওয়ার ভান করে বলল, সরে দাঁড়ান, পূর্বী আপুকে বলে এসেছি ২ মিনিটে চলে আসবো। উদ্যান আচানক ফুলের চুলে থাকা ক্লাচারটা খুলে ফেলল। বাঁধনহারা কালো মেঘের মতো মিশ্রণ চুলগুলো মুহূর্তেই ফুলের পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। উদ্যান আরো কাছে এগিয়ে এলো। ফুলের কানের পাশ দিয়ে হাত গলিয়ে তাকে নিজের নিবিড় সান্নিধ্যে টেনে নিল সে। ঘাড়ের ভাঁজে মুখ গুজে গম্ভীর এক দীর্ঘশ্বাস টেনে মাতাল কণ্ঠে শুধালো, গায়ে কি মাখো পেটাল, এমন ঘ্রাণ আসে কোত্থেকে? ফুল চোখ বুজে ক্ষীণস্বরে মিনতি করল, ছাড়ুন প্লিজ, দরজা খোলা আছে। কত অপেক্ষা করাবে আর আমাকে? বুঝতে পারছো না কতটা প্রয়োজন তোমাকে? ফুল নিজেকে সামলে নিয়ে ধীর গলায় বলল, আমি তো চেয়েছিলাম প্রয়োজনীয় হয়ে উঠতে, আরো বেশি প্রয়োজনীয় হয়ে উঠতে চাই। অতিরিক্ততা কখনোই ভালো নয় পেটাল। বেশি অপেক্ষা করিয়ে কাছে এলে কিন্তু সামলাতে পারবে না আমাকে। আর মাত্র কয়েকটা দিন সবুর করুন। উদ্যান কথা না বাড়িয়ে ফুলের ওষ্ঠ ধরে শুষ্ক চুম্বন এঁকে দিল, তারপর চায়ের কাপটা হাতে নিয়ে আয়েশ করে খাটের উপর বসল। চুমুক দিয়ে হঠাৎ প্রশ্ন করলো, আমার কোন খাবারে অ্যালার্জি আছে? কোন খাবার খেতে পারি না তা তুমি জানো কিভাবে? ফুল একটু ভাব নিয়ে বলল, আমাকে একসময় নিজের পার্সোনাল মেইড বানিয়ে রেখেছিলেন মিস্টার মাস্টার, ভুলে যাবেন না। উদ্যান স্থির দৃষ্টিতে কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়ে রইল, তারপর গম্ভীর গলায় বলল, তুমি আমাকে মিস্টার বা মাস্টার বলে ডাকবে না পেটাল। ফুল তখন ব্যস্ত ছিল নিজের অবাধ্য চুলগুলো আবার ক্লাচারে বন্দি করতে। সে না তাকিয়েই পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তো কি বলে ডাকবো? মনিস্টার নাকি দানব? দেখো, আমি মজা করছি না। তোমার অ্যাড্রেস করার স্টাইল ভালো লাগে না আমার, তাই নিজের ভালো লাগাতে পরিণত করতে চাইছি। তাছাড়াও তোমার ডাক শুনে কেমন যেন পরপর লাগে। আবেশকে যেমন তুমি করে বলো, আমাকেও তো বলতে পারো। দূরত্ব কমাতে চাওয়ার কোনো চেষ্টাই নেই তোমার মধ্যে। আপনাকে তুমি করে বলা সম্ভব নয় মিস্টার মনিস্টার। টান ছোট ছোট চোখে তাকালো। মেয়েটা যে তাকে ইচ্ছে করে খেপাচ্ছে সেটা সে বেশ বুঝতে পারছে। চাপা গলায় তর্ক করলো, দেখো, রাগিও না আমায়। ফুল এবার ভয় পাওয়ার ভান করে বলল, ও বাবা, রেগে যাচ্ছেন বুঝি? রাগের কি আছে বলুন। আপনি বয়সে হোক বা উচ্চতায় ঢের বড় আমার থেকে। আমি আর কিভাবে আপনাকে ডাকতে পারি আপনিই বলুন। এইজ আর হাইট ডাজেন্ট ম্যাটার পেটাল। তুমি আমার ওয়াইফ। তুমি করে নাই বললে অ্যাটলিস্ট নাম ধরে ডাকতে তো পারবে, তাই না? এসব বিদেশি কালচার মাস্টার,
আমার দেশে স্বামীর নাম ধরে ডাকলে লোকজন অনায়াসেই বেয়াদবের তকমা লাগিয়ে দেবে। উদ্যান চট করে চায়ের কাপটা পাশে রেখে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে ফুলের দিকে অগ্রসর হতে হতে বলল, তুমি আমার চেয়ে অন্যদের কথায় বেশি পরোয়া করো দেখছি। ফুল থতমত খেয়ে গেল। হঠাৎ কি হলো আপনার? আমার সমর্থন করা নিয়ে পড়লেন কেন? তোমার ডাকার স্টাইলে মনে হচ্ছে আবেশ তোমার বেশি আপন, তাই আমি চাইছি ওর থেকে এগিয়ে থাকতে। তুমি ওর নামের সাথে ভাই যোগ করে ডাকো, তাই আমাকে শুধু নাম ধরে ডাকবে? কি ডাকবে তো? ফুল ভয়ে ভয়ে সায় জানিয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু উদ্যান ততক্ষণে তার দুই বাহু শক্ত করে আঁকড়ে ধরেছে। এক ঝটকায় তাকে নিজের বুকের কাছে টেনে নিল সে। ফুলের তুলতুলে গালে নিজের খসখসে আঙ্গুলের ডগা বুলিয়ে নেশালো কণ্ঠে বলল, ডাকো তবে, নাম ধরে ডাকো। ফুল সম্মোহনী কণ্ঠে ঠোঁট নাড়ল। উদ্যান বলাই সার। মুহূর্তের মধ্যে উদ্যানের চেহারার ভঙ্গি বদলে গেল। সে ক্রুদ্ধভাবে ফুলের দুই গাল চেপে ধরল, চোয়াল শক্ত করে হিসিয়ে বলল, আমার নাম দেহজিৎ খানজাদা। আমাকে দেহজিৎ কিংবা দেহু বলে ডাকবে, আর কখনো ভুলেও ওই নামটা উচ্চারণ করবে না। উদ্যানের আঙুলের নির্দয় চাপে ফুলের মনে হলো তার গালের হাড় বুঝি এখনই গুড়িয়ে যাবে। সে যন্ত্রণায় ছটফটিয়ে উঠে উদ্যানের হাত সরানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠল। উদ্যান ছাড়ল না, বরং আরো চাপ বাড়িয়ে দিয়ে আওড়ালো, ডাকো। তীব্র যন্ত্রণায় চোখ ফেটে জল আসার উপক্রম হলো ফুলের। সে অস্ফুট স্বরে কোনোমতে উচ্চারণ করল, দেহজীব। কাঙ্ক্ষিত নামটা শুনতেই উদ্যান ঝট করে হাত সরিয়ে নিল। ফুলের লাল হয়ে যাওয়া লাল চোখ পড়তেই নিজের হাতের দিকে তাকালো সে। ফুল উল্টো ঘুরে প্রস্থান করতে নিলে উদ্যান দ্রুত গতিতে ফুলের সামনে গিয়ে দাঁড়ালো। খটখট স্বরে আওড়ালো, সরি পেটাল, তোমাকে হার্ট করার ইন্টেনশন ছিল না আমার। ফুল উদ্যানের দিকে তাকালো না পর্যন্ত। গাল দুটো তখনও ব্যথায় টনটন করছে, কান জোড়ায় চেন ধরে গেছে। ফুল থেকে এগিয়ে যেতে চাইলো, কিন্তু উদ্যান নাছোড়বান্দা। ফুলের কবজি আলতো করে ধরে কণ্ঠস্বর যথাসম্ভব নমনীয় করার আপ্রাণ চেষ্টা করে বলল, ক্ষমা করে দাও। ফুল সন্তর্পণে চোখের কোণে জমা জলটুকু মুছে নিয়ে ধরা গলায় বলল, আমি আর মা আপনাকে এই নামে উল্লেখ করতো, তাই আমিও সেই নামেই ডেকে অভ্যস্ত। উদ্যান চোখ বন্ধ করে দাঁড়িয়ে দাঁত চেপে বলল, কিন্তু আমি এই নাম শুনে অভ্যস্ত নই পেটাল। আমি তেহজিব, সেই নামেই ডাকবে। সামান্য নামে কি আসে যায়? মাও তো আপনাকে এই নামেই ডাকে সবসময়, তখন কিছু বলেন না কেন? উদ্যানের চোখ মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করল। চাপা গলায় বলল, কই, আমি তো কখনো খেয়াল করিনি। হ্যাঁ, একবার করেছিলাম, তখন মনে হয়েছিল ভুল করে ডেকে ফেলেছে। আপনি এবার ভেবে দেখুন চারপাশের মানুষগুলোর প্রতি আপনি ঠিক কতটা উদাসীন। উদ্যান কথা বাড়াতে চাইল না। বাদ দাও এসব, আই অ্যাম এক্সট্রিমলি সরি। বিড়বিড় করতে করতে উদ্যান ফুলের মুখখানা দুহাতের আঁচলায় নিয়ে তুলে ধরল। টপাটপ চুমু বসিয়ে দিল ফুলের দুগালে। ফুল আর রাগ ধরে রাখতে পারল না, স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল,
ঠিক আছে, এবার অন্তত যেতে দিন আমাকে। উদ্যান পথ থেকে সরে যেতেই ফুল রোগ ত্যাগ করল। উদ্যান তার চলে যাওয়ার পানে ভাবলেশীন চোখে চেয়ে রইল। পরদিন বিকেলবেলা আবেশ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে যখন সে ভাবনার নদীতে গা ভাসিয়েছিল, ঠিক তখনই একাধিক পায়ের শব্দ। সচকিত হয়ে উঠল সে। হাতের অর্ধেকটা সিগারেট ফেলে দিয়ে সে রুমে ফিরে আসতেই দেখল ফুল এসেছে। সঙ্গে উর্বি, মেহেক আর উদ্যানও আছে। চলো আবেশ ভাই, আমরা বাইরে ঘুরতে যাব। ফুলের উচ্ছ্বসিত আহ্বানে আবেশ ক্ষণিকের জন্য থমকে গেল। তারপর অন্যমনস্কভাবে মাথা নেড়ে বলল, হাত মুখ ধুয়ে আসছি, তোরা হাঁটা ধর। গাড়ির কাছে পৌঁছে আবেশ দেখল ফুল, উর্বি আর মেহেক ইতিমধ্যেই পেছনের সিটে নিজেদের জায়গা করে নিয়েছে। অগত্যা তাকে উদ্যানের পাশের সামনের সিটেই বসতে হলো। উদ্যান মিনিট ২০ ড্রাইভ করে গাড়িটা বিশাল এক পার্কের সামনে থামালো। এত বড় খোলা আকাশ দেখে উর্বি খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে একটা দোলনায় চড়ে বসলো। বাকিরাও গেল তার পিছু পিছু। ফুল উর্বির পেছনে এসে দোলনায় দোল দিতে লাগলো। মেহেক নিঃশব্দে দাঁড়িয়ে আবেশের মুখভঙ্গি লক্ষ্য করছিল। আবেশকে আজ এতটা স্বতঃস্ফূর্ত দেখে তার মনের কোণে কষ্টের এক চিলতে মেঘ জমে উঠল। সে যা মাসেও করতে পারেনি, ফুল তা মাত্র কয়েকদিনেই করে দেখালো। নিজেকে সান্ত্বনা দিয়ে মেহেক বিড়বিড় করল, ফুলের বিরহেই যখন অসুস্থ হয়ে পড়েছিল, তখন এতে অবাক হওয়ারই বা কি আছে। উর্মি দোল খেতে খেতেই হঠাৎ চিৎকার করে উঠল, ফুল দেখো, হাওয়াই মিঠাই। তুমি খাবে? ফুলের প্রশ্নে উর্মি একটু থমকে গিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার কাছে তো টাকা নেই। ফুল উর্মির কানের কাছে ফিসফিস করে দুষ্টুমি মাখা স্বরে বলল, তাতে কি মনিস্টার আছে না, চলো। কথাটা উদ্যান শুনতে না পেলেও ফুলের ঠোঁটের আওড়ানো দেখে ঠিকই বুঝে গেল ফুল কি বলেছে। ফুল এবার কাছে এসে বলল, আবিশ ভাই, মেহেক আর এই যে আপনি। উদ্যানের দিকে সোজাসুজি তাকিয়ে বলল সে, সবাই মিলে হাওয়াই মিঠাই খাওয়া যাক। উদ্যান বুকে হাত গুটিয়ে চিরচেনা গম্ভীর গলায় বলল, আর এই যে আমি কি? ভালোভাবে বলো আগে, তারপর খাওয়া যাবে। ফুল গলা খাকারি দিয়ে বেশ নাটকীয় ভঙ্গিতে বলল, সম্মানিত তেহজিব খানজাদা মহোদয়, গিয়ে ধন্য করুন আমাদেরকে। উদ্যান হাত নেড়ে হাওয়ায় ইঙ্গিত দিতেই ফুল উর্মির দিকে, মিঠাইওয়ালার দিকে হাঁটা ধরল। উদ্যান এক পলক আবেশের দিকে তাকিয়ে তাকে অনুসরণ করল। মেহেক দেখল আবেশ জড়বস্তুর মতো দাঁড়িয়ে আছে। আবেশ ভাই, চলো। মেহেকের ডাকে আবেশ নিশ্চল পদক্ষেপে এগিয়ে গেল। মেহেক দীর্ঘশ্বাস ফেলে তার পাশে গিয়ে দাঁড়ালো। আবেশ কেমন যেন অদ্ভুত চোখে একবার দেখে নিল তাকে। মেহেকের মনে হলো আবেশ তাকে কোনো এক অজানা কারণে সহ্য করতে পারছে না। ফুল একে একে সবার হাতে রঙিন হাওয়াই মিঠাই ধরিয়ে দিল। আবেশের দিকে বাড়িয়ে দিতেই সে নিরুত্তাপ গলায় বলল, টাকা আনতে মনে ছিল না। ফুল অপ্রস্তুত হয়ে পড়ল। পরিস্থিতি সামাল দিতে উদ্যান পকেট থেকে মানিব্যাগ বের করে হাওয়াই মিঠাইওয়ালার হাতে ২০০ টাকার নোট ধরিয়ে দিল। ফুল আবারও সাথে গেল ঠিকই, কিন্তু আবেশের পাথুরে চেহারার দিকে তাকিয়ে আর সাহস পেল না। সেটাও উর্বির হাতে গুছিয়ে দিয়ে বলল, এটাও তুমি খেয়ে নাও। মেহেক পুরো বিষয়টা লক্ষ্য করে নিজেরটাও উর্বিকে দিয়ে দিল। উর্বি
না করল না, আবেশ নিয়ে ঘরের দিকে চলে গেল। মেহেক ম্লান মুখে তার পিছু নিল। ফুল কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল, একই সাথে খারাপও লাগলো তার। অস্বস্তি কাটাতে সে উদ্যানের দিকে ফিরে মিষ্টি হেসে বলল, ধন্যবাদ ফর হাওয়াই মিঠাই, আর ওদের ব্যবহারে কিছু মনে করবেন না। উদ্যান কাঁধ ঝাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে জবাব দিল, হ্যাঁ, কি মনে করব। এমন ভান করল যেন আমার কাছে কোনোভাবেই দায়বদ্ধ নয় ওরা, অথচ আমারই বাড়িতে দিন কাটাচ্ছে। আবেশের কথা আর কি বা বলবো, শালা অকৃতজ্ঞ। ফুলের চোখ বড় বড় হয়ে গেল। কি বললেন? উদ্যান গা ছাড়া ভাব নিয়ে বলল, অবাক হচ্ছ কেন? নিজে যখন ভাই ভাই ডেকে দম ভরিয়ে ফেলো তখন কিছু হয় না, আর আমি শালা বললেই দোষ। ফুল ফিক করে হেসে ফেলল। উদ্যান খানিকটা প্রস্তুত হয়ে মাথা চুলকাতে লাগলো। নাক কুঁচকে সংশয়ের সুরে শুধালো, আমি কি ভুল কিছু বলে ফেললাম? ভোরের ভাই কি শালা হয় না? পাশে থাকা উর্মি মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ, শালাই হয়। উদ্যান এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল, বুক ফুলিয়ে বলল, যাক, জীবনের বেশিরভাগ সময় মেক্সিকোতে কাটিয়েও সম্পর্কের নামগুলো ঠিকঠাক মনে রাখতে পেরেছি। আর এই যে তুমি হি হি করছো কেন শুনি? ফুল ঠোঁট চেপে হাসি আটকে দিল, এক পা সামনে বাড়িয়ে আবারও উদ্যানের দিকে ফিরল। প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরক্ষণেই উদ্যানের সামনে হাত পাতল সে। উদ্যান ভ্রু কুঁচকে প্রশ্ন করল, হোয়াট? ফুল আমতা আমতা করে বলল, কিছু টাকা লাগবে। টাকা দিয়ে কি করবে? আবেশ ভাই, আজ আবেশ ভাইয়ের জন্মদিন, একটু সেলিব্রেট করতাম আর একটা গিফট কিনতাম। উদ্যান বিনা বাক্যে মানিব্যাগ থেকে ক্রেডিট কার্ড বের করে এগিয়ে দিল। ফুল কার্ডটা না নিয়ে বলল, ক্যাশ দিলে ভালো হয়। আসলে কার্ড ব্যবহার করতে গেলে আবেশ ভাই বুঝে যাবে এগুলো আপনার টাকার। উদ্যানের মেজাজ কিছুটা চড়ল। হ্যাঁ তো, আমার টাকা দিয়েই যখন করবে তখন বুঝে গেলে কি এমন অনিষ্ট হয়ে যাবে? ফুল দোনমনো করে নিচু স্বরে বলল, দেখলেন না মাত্রই কেমন ব্যবহার করলো, হয়তো নিতে চাইবে না। উদ্যান বিরক্তিতে নিজের মুখ টিপে ধরল। এরপর মানিব্যাগে যত ক্যাশ ছিল সবটাই ফুলের হাতে গুজে দিল। ফুল বিড়বিড় তড়িঘড়ি করে টাকাগুলো পার্সের ভেতর ঢুকিয়ে নিল। মুখ নামিয়ে বিড়বিড় করে বলল, বাড়িতে ফিরে আপনার সব টাকা মিটিয়ে দেব। উদ্যান তার কথা শুনেও না শোনার ভান করে গাড়িতে গিয়ে বসলো। গাড়িটা এবার গিয়ে থামলো এক বিলাসবহুল রেস্টুরেন্টের সামনে। আবার আবেশ প্রথম কিছুই বুঝতে পারল না। মেহেক, ফুল আর উর্মি তিনজন মিলে উদ্যান আর আবেশকে একটা টেবিলে বসিয়ে রেখে কাউন্টারে গেল খাবার অর্ডার করতে। আবেশের সম্পূর্ণ মনোযোগ ফোনের স্ক্রিনেই নিবদ্ধ ছিল। উদ্যান ভীষণ একঘেয়েমি বোধ করতে লাগলো। তার চারপাশটা একবার দেখে নিল। ফুল নিজের কাজে ব্যস্ত। সেই সুযোগে লোকচক্ষুর আড়ালে সে ধীরপায়ে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে গেল। মিনিট কয়েক মিনিট মিনিট কয়েক পরেই ফুল একটা বাস্টারস্কচ বার্থডে কেক এনে আবেশের সামনে রাখলো। কেক দেখে অবাক চোখে তাকালো আবেশ। পরক্ষণেই মেঘ আর ফুল সমস্বরে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আবেশ ভাই, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি রিটার্নস অব দ্য ডে আবেশ ভাই। ফুলকে হাসতে দেখে আবেশের মুখ অনায়াসে আলোকিত হয়ে উঠল। একই সঙ্গে ফুল তার জন্মদিন মনে রেখেছে, যেখানে তার নিজেরই এই ব্যাপারে হুঁশ ছিল না। ভাবনাটা তার হৃদয়ে এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি এনে দিল। আবেশ মুগ্ধ কণ্ঠে শুধালো, তোর মনে আছে ফুল?
মেহেকের মুখটা চুপসে গেল। ফুল হ্যাঁ বা না কিছুই বলল না, তার চোখ তখন অন্য কাউকে খুঁজছে। উদ্যানকে কোথাও দেখতে না পেয়ে সে বিচলিত কণ্ঠে বলল, উনি কোথায়? আবেশের হৃদয়ে জমে ওঠা ভালো লাগাটুকু নিমিষেই কর্পূরের মতো উবে গেল। মেহেক শুষ্ক গলায় বলল, আশেপাশেই আছে হয়তো কোথাও। উর্বি তখন অধৈর্য হয়ে সামান্য লাফিয়ে উঠে বলল, চলো চলো, তাড়াতাড়ি কেক কেটে ফেলি। ফুল মাথা নেড়ে অসম্মতি জানালো, না উর্বি আপু, ওনাকে রেখে কেক কেটে ফেললে একদম ভালো দেখাবে না। তোমরা বসো, আমি গিয়ে ওনাকে খুঁজে আনছি। ফুল যেই না পা বাড়ালো অমনি উদ্যান কোত্থেকে উদয় হয়ে তার পথ আগলে দাঁড়ালো। কিছু একটা চিবোতে চিবোতে বলল, এসে গেছি এসে গেছি, আর খুঁজতে যেতে হবে না। উদ্যানের চিবানোর ভঙ্গি দেখে ফুলের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল, কি খাচ্ছেন? উদ্যান চিবানো থামিয়ে ঠোঁট নাড়ল, চুইংগাম খাবে নাকি? ফুল হকচকিয়ে গেল, দ্রুত নিজেকে সামলে টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, না ধন্যবাদ, আপনি খান। আবেশের কেক কাটার ইচ্ছা ধুলোয় মিশে গেলেও ফুলের মন খারাপ হয়ে যাবে ভেবে সরাসরি না বলে দিতে পারল না। ফোনটা অযত্নে টেবিলের উপর রেখে প্রশ্ন করল, কেকটা অর্ডার করেছে? ফুল ফটাফট জবাব দিল, আমি কিনেছি আবেশ ভাই, কেন তোমার পছন্দ হয়নি? আবেশ মাথা নেড়ে বলল, খুব পছন্দ হয়েছে, ধন্যবাদ ফুল, আমার জন্মদিন মনে রাখার জন্য। শেষের কথাটা সে বেশ জোর দিয়ে উদ্যানের চোখের দিকে তাকিয়ে বলল। উদ্যান অবশ্য কোনো প্রতিক্রিয়াই দেখালো না, অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। কেক কখন কাটা হবে? উর্বির কণ্ঠে এবার স্পষ্ট বিরক্তি ঝরে পড়ল। ফুল দ্রুত কেক কাটার ছুরিটা আবেশের সামনে এগিয়ে দিল। আবেশ আসন ছেড়ে উঠে দাঁড়ালো। একটু করে কেক কেটে নিয়ে ফুলের ঠোঁটের সামনে ধরতেই চারপাশের মাহল বদলে গেল। ফুল দ্বিধাগ্রস্ত হয়ে ঘাড় বাঁকিয়ে উদ্যানের দিকে তাকিয়ে দেখল, দানবটা বিশ্লেষণী দৃষ্টি তাদের কর্মকাণ্ডই অনুধাবন করছে। ফুলের চোখে ফুটে ওঠা অস্বস্তি আবেশের চোখে ধরা পড়ল। সে হঠাৎ একগাল হেসে কেকটুকু নিজের মুখে পুরে নিল। যদিও সে কোনো প্রকার স্বাদ অনুভব করতে পারল না, তবুও মুখে মেকি তৃপ্তি ফুটিয়ে বলল, ইটস ডিলিশাস, হ্যাপি বার্থডে টু মি। চটপট উইশ করে নেই। হাত দুটো একত্র করে চোখ বন্ধ করলো আবেশ। বিড়বিড়িয়ে কোনো একটা উইশ করে চোখ খুলল, তারপর শান্ত গলায় বলল, বাড়িতে যাওয়া যাক। মম নিশ্চয়ই আজ স্পেশাল কিছু রান্না করবে আমার জন্য। মেহেকের চোখে বিস্ময় জেগে উঠল। আবেশ যেন এক যুগ পর মায়ের কথা স্মরণ করেছে বলে মনে হলো। ফোনটা মুঠোয় পুরে দরজার মুখোমুখি রওনা হলো আবেশ। মেহেকও আর অনুগামী হলো। সঙ্গে সঙ্গে সবাই চলে গেলেও উর্বি কেক না খেয়ে যেতে রাজি হলো না। ফুল ছুরি দিয়ে কেক কেটে একটা বড় টুকরো বের করে হাতে ধরিয়ে দিতেই উর্বির চোখ ঝিলমিলিয়ে উঠল। আবেশের বাড়ি ফেরার তাড়া থাকলেও ফুলের কথায় উদ্যান তাদের নিয়ে একটা মিউজিক স্টোরে ঢুকলো। কেউ অবশ্য ফুলকে কোনো প্রশ্ন করল না। বলা বাহুল্য, প্রত্যেকে নিজ নিজ ভাবনার জগতে বিচরণ করছে। ফুল একাই দোকানে ঘুরে ঘুরে একটা চমৎকার গিটার পছন্দ করলো। দ্রুত বিল মিটিয়ে সে গিটারটা আবেশের দিকে বাড়িয়ে দিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, আবেশ ভাই, এই নাও, এটা আমার তরফ থেকে তোমার জন্মদিনের উপহার। আবেশের ধ্যানমগ্নতায় ছেদ ঘটে, ফেল ফেল চোখে চেয়ে থাকে গিটারের দিকে। শুকনো ঢোক গিলে প্রশ্ন করল, এত টাকা তুই কোথায় পেয়েছিস ফুল? ছিল আমার কাছে, তোমার পছন্দ হয়েছে কিনা তা জানতে চাইবো না। কাউকে কিছু দিলে নিজের পছন্দে দিতে হয়। খুব বেশি অপছন্দ হলে পরে এসে চেঞ্জ করে নিয়ে যেও। আবেশের কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। বুদ্ধি
অনুভূতি সব যেন হারিয়ে ফেলেছে সে বুঝতে পারল না এই মুহূর্তে তার ঠিক কি বলা উচিত। তাকে নিরুত্তর দেখে ফুল একটু আদুরে গলায় বলল, আরে ধরো না, এটা খুব ভারী, হাত ব্যথা হয়ে গেল। আবেশ ধরতে গিয়েও ধরল না সেটা, চোখ নামিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, আমি নিতে পারবো না ফুল, এমনিতেই অনেক ঋণী হয়ে আছি, আরো ঋণের বোঝা চাপিয়ে দিস না। ফুলের হাসি মিলিয়ে গেল, সঙ্গে সঙ্গে আফসোস হতে লাগলো আবেশের। সে কষ্ট দিতে চায়নি ফুলকে, আরো কোমল ভাবে প্রত্যাখ্যান করার ভাষা জানা ছিল না তার। ফুল একটু সময় নিয়ে কাঁপা স্বরে বলল, তুমি নিশ্চিন্তে নিতে পারো আবির ভাই, এটা আমি তোমাকে উপহার হিসেবে দিয়েছি, কারো কাছে ঋণী হবে না তুমি, বিশ্বাস করতে পারো আমায়। আবির কিছু বলতেই উদ্যত হতেই ফুল ব্যথিত কণ্ঠে উগরে দেয়, আমি তৃতীয়বার আর নিতে পারবো না তোমায়, তাই এবার নাকচ করার আগে ভেবে নাও। ফুলের ফিরিয়ে নেওয়ার দুঃসাহস দেখাতে পারল না আবেশ। ফুলের চোখে ইতিমধ্যেই অশ্রুকণা জমেছে, সে পারবে না তার চোখের জলের কারণ হতে। অবশেষে সব দ্বিধা ঝেড়ে ফেলে সে কাঁপা কাঁপা হাতে নিজের প্রিয় মানুষটার থেকে উপহারটা নিয়ে নিল। ফলস্বরূপ এক চিলতে হাসির রেখা ফুটে উঠল ফুলের ঠোঁটের কোণে। বাড়িতে ফেরার পথটুকু কেটে গেল নির্বিঘ্নে। গাড়ি থেকে নেমে উদ্যান কারোর জন্য অপেক্ষা করল না, দীর্ঘ কদমে হেঁটে ওপরে চলে গেল। ফুল, মেহেক আর উর্মি পাশাপাশি হেঁটে বাড়ির ভেতর প্রবেশ করল। ড্রয়িং রুমের কাছাকাছি আসতেই ফুল নিচু গলায় মেহেকের দিকে তাকিয়ে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মেহেক, আর যে আবির ভাইয়ের জন্মদিন সেটা সময় মতো মনে করিয়ে না দিলে কি যে হতো। মেহেক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভেবেছিলাম তুমি আবির ভাইয়ের জন্মদিন উপলক্ষেই এসেছো। ফুল নিজের জুতোর দিকে তাকিয়ে ধীর স্থির পায়ে হাঁটতে লাগলো, তার কণ্ঠস্বর হঠাৎ কেমন যেন ভারাক্রান্ত হয়ে এলো। আমি জানতাম আগস্টের 15 তারিখে আবির ভাইয়ের জন্মদিন, কিন্তু এবার জন্মদিন তো দূরের কথা, এখন যে আগস্ট মাস চলছে সেটাও মনে ছিল না। মেহেক তাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, যাক, তোমার গিফট দেওয়ার আইডিয়াটা দারুণ ছিল, আগে থেকে প্ল্যান না থাকায় একটু বিড়ম্বনায় পড়ে গিয়েছিলাম। তবে তুমি কিন্তু তোমার কিনে রাখা গিফটটা তাকে দিতে ভুলো না। মেহেক আলতো করে মাথা নাড়ল। কথা বলতে বলতে তারা উর্মিকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আবেশ তাদের পিছু পিছু সিঁড়ি পর্যন্ত এসেছিল ঠিকই, কিন্তু ওপরে ওঠার শক্তি পেল না। তাদের কথোপকথন শুনে কেমন যেন শক্তি হারিয়ে ফেলেছে সে। ধপ করে সে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিল। উদ্যান শাওয়ার নিয়ে রুমে ফিরে দেখল ফুল তার বিছানার উপর বসে আছে। সে আবারও ওয়াশরুমে গিয়ে তোয়ালে এনে চুল মুছতে লাগলো। ফুল গোপনে তপ্ত শ্বাস ফেলে একটা ক্ষুব্ধ জিনিস বেডসাইড টেবিলের উপর রেখে বলল, এটা আপনি নিয়ে নিন, আশা করি এতে আপনার আজকের পাওনা মিটে যাবে। উদ্যানের ললাটে বিরক্তির ভাঁজ পড়ল। তোয়ালেটা কাঁধে ফেলে দ্রুত পদক্ষেপে এগিয়ে এসে টেবিলের উপর দৃষ্টি নিবদ্ধ করতেই তার চোখ আটকে গেল একটি ধবধবে শ্বেত পাথরের আংটি, যার উপর হীরাখচিত সূক্ষ্ম একটি ফুলের নিপুণ কারুকাজ। উদ্যান প্রশ্ন বিদ্ধ চোখে তাকালো, তুমি ওটা আমাকে দিয়ে দিচ্ছ? ফুল হ্যাঁ সূচক মাথা নাড়ল। উদ্যান তাচ্ছিল্যের সুরে বলল, যদি দিতেই হয় তাহলে ওর পেছনে আমার যত টাকা অপচয় হয়েছে সব ফিরিয়ে দিতে বলো গিয়ে। ফুলের মেজাজ এবার
চড়ে গেল। সে কড়া গলায় বলল, দেখুন, একদম ছোটলোকিগিরি দেখাবেন না। নিউজে দেখেছি আপনি অনেক দাতব্য সংস্থায় দান করেছেন। এত ছোট মন নিয়ে দান করেছেন, বিষয়টা ভাবিয়ে তুলছে আমায়। উদ্যান প্রত্যুত্তরে তাকে শাসিয়ে বলল, ছোটলোকি তুমি দেখাচ্ছ, ওটা নিয়ে এক্ষুনি বের হও। এত রুক্ষ ভাষায় কথা বলার কি আছে? ভালোভাবে বললেই তো হয় যে আপনি নিজেই আবেশ ভাইকে ওটা গিফট করতে চাইছেন। উদ্যানের চাউনি মুহূর্তেই তীক্ষ্ণ হয়ে উঠল। আমি ওকে গিফট করতে চাইছি? হাউ রিডিকিউলাস! আংটিটা নিয়ে গিয়ে ফুল উদ্যানের মুঠোয় জোর করে পুরে দিল। একরাশ বিতৃষ্ণা নিয়ে বলল, হ্যাঁ, আমি জানি তাকে গিফট করার কোনো ইচ্ছা নেই আপনার। সেই জন্যই আপনার পাওনাটা আমি পরায় গণ্ডায় বুঝিয়ে দিলাম। ফুল প্রস্থান করার জন্য পা বাড়ালো। উদ্যান হাতের আঙুলগুলো মেলে দৃষ্টি নিক্ষেপ করতেই আংটিটার কারুকাজ স্পষ্ট হয়ে উঠল। তৎক্ষণাৎ মানসপটে হানা দিল এক পুরনো ঘটনার অপভ্রংশ। অবচেতন মনেই ডেকে উঠল, পেটাল, তোমাকে এটা কে দিয়েছিল জানো? হকমবাক এই প্রশ্নে ফুল থমকে দাঁড়ালো, পেছন ফিরে সহজ গলায় বলল, জানবো না কেন, মা দিয়েছে। উদ্যান মাথা নেড়ে দ্বিমত পোষণ করলো, শীতল কণ্ঠে বলল, ভুল জানো তুমি। ফুলের চোখ দুটো ছোট হয়ে এলো, তবে কে দিয়েছে? দাদাভাই দিয়েছিলেন। ফুল আকাশ থেকে পড়ল, তিনি কিভাবে দিয়েছেন? আমি ছোট থাকতে তো তিনি মারা গেছেন। উদ্যানের মুখটা কেমন যেন পাংশুটে হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল সেই দিনটা, অতীত। দাদাভাই, আপনি আমার চেয়েও ওই ডাইনিটাকে বেশি স্নেহ করেন, তাই না? কিশোর উদ্যানের সোজাসুজি প্রশ্নে দাদাভাই চমকে উঠলেন। চোখে মুখে চমকের রেশ ফুটে উঠলেও পরক্ষণেই নিজেকে সামলে নিলেন তিনি। শান্ত গলায় বললেন, দাদাভাই, উপহার দিয়ে কখনো স্নেহের গভীরতা মাপা যায় না। তাছাড়া এই সামান্য বিষয় নিয়ে মন ক্ষুণ্ণ করা তোমার সাজে না। তুমি যেও না। চারপাশে যা কিছু দেখতে পাচ্ছ তা শুধুমাত্র তোমার। আর ডাইনির অর্থ জানো তুমি? উদ্যান মাথা নেড়ে তড়িৎ বেগে জবাব দিল, হ্যাঁ। এটার মানে খারাপ মেয়ে। দাদাভাই উদ্যানকে টেনে নিজের পাশে বসালেন, পরম মমতায় বললেন, না দাদাভাই, ওটার মানে আরো খারাপ, খারাপের চেয়েও খারাপ। ছোট বাচ্চাদের সাথে ফেরেশতারা থাকে, তাদের উদ্দেশ্যে একটু কটু কথা বলতে হয় না। উদ্যানের চোয়াল শক্ত হয়ে এলো, ফুঁসে উঠে বলল, আপনার কাছে তো আপনার মেয়েও খারাপ নয়, শুধু খারাপ ছিল আমার মা। ভুলে যেও না উদ্যান, সে তোমার মা হওয়ার আগে এই বাড়িতে বউ হয়েছে। আমি নিজে তাকে পছন্দ করে এনেছিলাম। কেন এনেছিলাম তাকে? আর কেনই বা কখনো তার পক্ষ নিয়ে কথা বলতে দেইনি কাউকে? কেন সবাই তাকে খারাপ বলতো? দাদাভাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব জেনে শুনেও কেন আজ অবুঝের মতো প্রশ্ন করছো? তাদের কথোপকথনের মাঝেই ড্রয়িং রুমে প্রবেশ করলেন এক নারী, যার কোলে একটি ফুটফুটে বাচ্চা মেয়ে। পরনে গোলাপি রঙের বেবি ফ্রক, মাথার চুলগুলো দুটো জটি বেঁধে রাখা, ছোট ছোট আদুরে পাজোড়ায় নূপুর পরানো। তার হাতে ঝিলিক দিচ্ছে একটা চকচকে বস্তু। বাবা, আমি ভেবেছিলাম গিফট বক্সে হয়তো কোনো খেলনা আছে। খুলে দেখলাম আন্টি। আপনি ওকে আংটি দিলেন কেন? এসব পরার বয়স হয়েছে ওর? সাইজ দেখেছেন আংটির? দাদাভাই লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। নাতনির দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, খেলনা কি আমার নাতনির? আমি চেয়েছি নাতনিটিকে খাঁটি হীরা উপহার দিতে, যা সে আজীবন যত্ন করে আগলে রাখবে।
তিনি ছোট্ট ফুলের দিকে তাকিয়ে শুধালেন, কি দাদাভাই, পছন্দ হয়েছে তো? দিদিভাই, পছন্দ হয়েছে তো? ছোট ফুল কি বুঝলো কে জানে, দু আঙ্গুলে আংটিটি ধরে খিলখিলিয়ে হেসে উঠল। তার হাসির রিনিঝিনি শব্দ পুরো বাড়িটা যেন একবার নেচে উঠল। ফুলের মা প্রথমে উদ্যানকে খেয়াল না করলেও দাদাভাই সরে যেতেই তাদের চোখাচোখি হয়ে গেল। শুকনো ঢোক গিলে তিনি অন্যদিকে পা বাড়াতে চাইলেন, তখনই ঘটল অঘটন। ফুল আংটিটা আচমকা মুখে ঢুকিয়ে নিল। আংটিটা গিয়ে আটকাল ফুলের গলায়। মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গিয়ে কান্না আর আহাজারির শব্দে ভারী হয়ে উঠল। উদ্যান শুধু নির্বাক চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিল মেয়েটা কিভাবে সবাইকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এতটা পেরেশান কাউকে সে তার মায়ের মৃত্যুতেও হতে দেখেনি। বর্তমান, এই যে কোথায় হারিয়ে গেলেন? ফুলের ডাকে উদ্যান বর্তমানে ফিরে এলো। চোখ বুজে একটা লম্বা শ্বাস নিয়ে অবিশ্বাস্য এক প্রস্তাব দিল, রিংটা তুমি আমায় পরিয়ে দেবে পেটাল। মুখ ফুলের মুখ হা হয়ে গেল। আপনি তো পুরো ঘটনাটা বললেন না। দাদাভাই দিয়েছিলেন এটা তোমায়, তখন রিং পরার বয়স হয়নি তোমার, তাই অ্যাডাল্ট সাইজের বানিয়েছিলেন। ফুল বুঝতে পেরে মৃদু স্বরে ও বলল, আংটিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে বলল, আপনার আঙ্গুলে এটা লাগবে বলে মনে হয় না, চেষ্টা করে দেখো। ফুল বেশ কসরত করে উদ্যানের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে আংটিটা ঢোকাতে সক্ষম হলো। উদ্যান একদৃষ্টে ফুলের প্রতিটি মুভমেন্ট লক্ষ্য করেছিল। আংটিটা পরানো শেষ হলে সে নিচু গলায় শুধালো, তোমার খারাপ লাগছে না এটা হারিয়ে ফেলে? ফুল হাসলো, স্নিগ্ধ স্বরে বলল, হারিয়ে কোথায় ফেললাম? আপনার কাছে থাকা মানেই তো আমার কাছে থাকা, বরং আপনি এটা পড়েছেন দেখে আমি খুশি হয়েছি। ফুল রুম থেকে বেরিয়ে যাওয়ার পর উদ্যান আংটিটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এটা আসলে তোমার ছিল না পেটাল, এটা অন্য কারো পাওনা ছিল। তার অবর্তমানে আজ এটা তার প্রকৃত মালিকের কাছেই ফিরে এসেছে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।